আচ্ছা, আজকে যে ক্লাসটা শুরু করবো আজকে একদম নতুন থেকে প্রথম থেকে, ঠিক আছে? তোমাদের দুটো ক্লাস হচ্ছে, ঠিক আছে? দুটো ক্লাসের মধ্যে একটা ক্লাসে আমরা মেশিনটা চালু করছি, আর একটা পোর্শনে মেশিন বাদ দিয়ে যে মেজরিটি সিলেবাসটা আছে সেটা আমরা চালু করবো, ঠিক আছে? তোমাদের যদি সিলেবাসটা দেখো, এই সিলেবাসের মধ্যে প্রথমেই দেখবে তোমাদের মেজরিটি ইউনিটস গুলোর মধ্যে ইউনিট নাম্বার 5 থেকে শুরু হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে? 5 ট্রান্সফরমার, 6 ডিসি মেশিন, 7 হচ্ছে থেকে এসি মেশিন, ঠিক আছে? 8 সিনক্রোনাস মেশিন, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার মেজরিটি চ্যাপ্টার। তারপরে চলে আসছে ইলেকট্রনিক্স আর পাওয়ার সিস্টেম জেনারেশন কন্ট্রোল। তোমাদের দুটো ক্লাস থাকছে পার উইকে। একটা ক্লাসে আমরা মেশিন করব, ডিসি মেশিন হোক ট্রান্সফরমার হোক, এটা চলতে থাকবে। অন্য ক্লাসে তোমার এই যে বিগিনিং এর যে পোর্শন গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা কভার করবো। বিগিনিং এর যে চ্যাপ্টার গুলো রয়েছে আপ টু ইউনিট 5, ইউনিট 4 পর্যন্ত, ঠিক আছে? সো দ্যাট ইজ আওয়ার প্রাইমারি অবজেক্টিভ। এটা আমরা প্রথমে শেষ করবো আর কি। সবার আগে আরো দু চারটে ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের মক টেস্ট আপলোড হয়ে গেছে। তোমাদের অ্যাপের মধ্যে মক টেস্টের আপলোডের কাজটা মোটামুটি কমপ্লিট। টেকনিক্যাল পোর্শনটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে? নন টেকনিক্যাল পোর্শনটা আমি করে দেবো, আপলোড হবে, খুব শিগগিরই আপলোড হয়ে যাবে। আই থিঙ্ক 15-20 দিনের মধ্যে পুরোটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, দুটো জিনিস তোমরা জেনে রাখবে, সেটা হচ্ছে একটু অন্য বিষয় নিয়ে বলে রাখি। সেটা হচ্ছে 1 নম্বর, মক টেস্ট যেটা প্রিপেয়ার করা হয়েছে, ঠিক আছে, তার দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে আমি কন্টেন্টটা তৈরি করেছি, 2 নম্বর সেই কন্টেন্টটাকে টাইপিং করেছে একটা ছেলে, ঠিক আছে? টাইপিং এর জন্য একজন পার্সন আছে, টেকনিক্যাল পার্সন আছে। 3 নম্বর হচ্ছে অ্যাপে আপলোড করার জন্য, অ্যাপ আপলোডের জন্য একটা অন্য পার্সন আছে, নন টেকনিক্যাল পার্সন আছে। এইবার এই 3টে পার্সনের হাত দিয়ে আলটিমেটলি কোশ্চেনটা অ্যাপের মধ্যে আপলোড হচ্ছে। সো দেয়ার ইজ এ হিউজ চান্স অফ টাইপিং এরর, ঠিক আছে? টাইপিং মিস্টেক থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন পেপারে কিছু না কিছু টাইপিং মিস্টেক থাকবে। তোমরা অ্যাপের মধ্যে দেখবে এটা কিন্তু থাকবে, ঠিক আছে? তো সেই টাইপিং মিস্টেক শুধু যে আমাদের পরীক্ষায় থাকে সেরকম নয়, সমস্ত পরীক্ষায় থাকে। ভুল কোশ্চেনও থাকতে পারে, কিছু অ্যান্সার কেউ তো ভুল দিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। তোমরা যখনই এরকম কোনো কোশ্চেন পাবেন, ঠিক আছে, সেটা সবার আগে আমাকে নোটিফাই করবে, জানাবে যে স্যার এই মক টেস্ট ওয়ানের এই পার্টিকুলার 10 নম্বর কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, আমার মনে হচ্ছে 10 নম্বর কোশ্চেন একটু ভুল আছে। সেটা তোমরা আমাকে একটু জানাবে আগে থেকে, ঠিক আছে, যে পার্টিকুলার এই কোশ্চেনটা মিস্টেক হচ্ছে বা কোনো টাইপিং এরর আছে, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মাল্টিপল ক্লাসেস চলছে, মাল্টিপল ক্লাসে মাল্টিপল আপলোড চলছে। এবার কিছু কিছু ক্ষেত্রে এই মিস্টেক হতে পারে, ঠিক আছে? তোমরা যখনই আমাদের সেটা নোটিফাই করবে, আমরা চেষ্টা করবো উইদিন 1 to 2 days সেই কোশ্চেনটার একটা সঠিক সলিউশন তোমাদের দিয়ে দেওয়া, যে আদৌ কোশ্চেনটা ভুল আছে কিনা, না কোনো টাইপিং এরর হয়েছে কিনা। চেষ্টা করেছি যতটা সম্ভব কারেক্টনেস মেনটেন করার, বাট তবুও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো তোমরা অবশ্যই কিন্তু সেটা আমাদের জানাবে যে স্যার এই কোশ্চেনটা একটু চেঞ্জ হলে ভালো হতো, বা এই কোশ্চেনটা অন্য কিছু হলে ভালো হতো, এটা বুঝতে পারছি না। সেটা তোমরা ফ্রিলি ডিসকাস করবে, তোমাদের জানাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, এটা তোমাদের প্রাইমারি মনে রাখতে হবে। আমাদের কোনো অ্যান্সার কি ভুল দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? কোনো কোশ্চেন ভুল দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। কোশ্চেনটা অ্যাজ পার প্যাটার্ন যেরকম তোমাদের টেকনিশিয়ান লেভেলে হয় সেরকম ভাবেই করা হয়েছে, ঠিক আছে? শুধু যেটা ইস্যু হয় সেটা হচ্ছে ডিউরিং টাইপিং। কারণ অনেকে ধরো এই এপসাইলনটা বুঝতে পারে না, ঠিক আছে? আর একটা এরর যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ বেসড এরর হয়, এর সাথে একটা এরর থাকে, অ্যাপ বেসড এরর হয়। সেখানে কি কি ঘটনা ঘটে, এই এপসাইলনটাকে অনেক সময় ওরা ডিটেক্ট করতে পারে না, অনেক সময় ওহম সিম্বলটাকে ওরা ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে? এরকম 0 ডট ডট বসিয়ে দেয়। তো আমরা চেষ্টা করছি এই জায়গাগুলোতে যে এরর গুলো আসছে সেগুলোকে আইডেন্টিফাই করা, ঠিক আছে, যে কোথায় কোথায় কি কি এরর আসছে। এটা একটা অ্যাপ বেসড এরর তৈরি হচ্ছে বিকজ অফ প্রোগ্রামিং ইস্যুস, ঠিক আছে, যেটা রেজলিউশন করলে আবার চলে আসছে বিকজ অফ সাম বাগ। বাগ মানে হচ্ছে সিস্টেমে কিছু প্রবলেম থাকে, সেই জন্য চলে আসে। তো ওই জন্য তোমরা এইগুলো নিয়ে খুব একটা বেশি ভাববে না। যদি কোনো কোশ্চেন মনে হয় যে স্যার অ্যান্সার ভুল আছে, সেটা ডাইরেক্টলি আমাকে পোস্ট করে দেবে,
ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা গ্রুপের মধ্যে ম্যাডাম আছে, আমি ম্যাডামকে বলে দেবো, সেই কোশ্চেন গুলো নিয়ে আমাকে দিয়ে দেবে, আমি তোমাদের সলিউশন করে বলে দেবো যে তার অ্যান্সারটা কি হবে। ঠিক আছে? তো এইরকম বেশ কিছু স্টেপের মধ্যে দিয়ে যেহেতু আমরা যাই, ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার মিস্টেক থাকতে পারে। যদি কোনো তোমাদের ডাউট মনে হয় অবশ্যই বলবে। ঠিক আছে স্যার? একটু ইন্টারাপ্ট হ্যালো স্যার। বলো। হ্যাঁ বলো। স্যার বলছি, ওই যে ক্লাসটা আপলোড করেছেন না ওই যে পাওয়ার সিস্টেমের মধ্যে, ওটা হ্যাঁ কিন্তু মানে শুধু মানে ইংলিশে শোনা যাচ্ছে, বাংলাতে শুনতে পাচ্ছি না। হ্যাঁ এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা এটা সম্বন্ধে বলি। ইউটিউবের একটা নোটিফিকেশন, মানে ইউটিউব এখন কি করছে, ওদের যে ওই কন্টেন্টের দেখবে ওই যে স্টার যে সিম্বলটা আছে তোমাদের সেটিংসে গিয়ে অডিও ট্র্যাকটা চেঞ্জ করার অপশন আছে। ঠিক আছে? অডিও ইউটিউব কি করছে, কিছু কিছু ভিডিওগুলোকে অটোমেটিক ইংলিশে অডিও ট্র্যাক নিয়ে নিচ্ছে। আমি তো বাংলাতে পড়িয়েছি, কিন্তু ওরা অডিও ট্র্যাকটাকে ইংলিশ করে দিয়েছে। এবার যদি এরকম প্রবলেম হয় তখন কি করব, তোমরা সেই ভিডিওটা বলবে যে স্যার পার্টিকুলার এই ভিডিওটা প্রবলেম হচ্ছে, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওইটার লিঙ্কটা তাহলে পাঠিয়ে দেবেন গ্রুপে। দিয়ে দেবো, আর কিছু করার নেই। ঠিক আছে? তো দিস ইজ দ্য থ্যাংক ইউ ইস্যু। স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দিয়ে দেবো, এগুলো ওইসব নিয়ে চিন্তা করবে না, তোমাদের পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যালো স্যার, হ্যাঁ বলছি বলো। টেস্ট লিস্ট আমি দেখতে পাচ্ছি না অ্যাপে। হ্যাঁ টেস্ট আপনি বললেন যে টেস্টটা আপলোড করে দিয়েছে, দেখতে পাচ্ছি না অ্যাপে। তোমার চোখে নেবা হয়েছে, বুঝলো, নেবা বুঝলো। স্যার আমি তো কিছু টেস্টে মনে করলে ক্লিক করছি, কেউ দেখাচ্ছে না। টেস্ট আছে তো, হয়নি? কিছু না মনে স্যার, করলে না আমার তো, তো আছে দেখাচ্ছে টেস্ট আছে, না টেস্ট স্যার, আছে। আমি নো টেস্ট সিরিজ ফাউন্ড দেখাচ্ছে আমাকে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, নো টেস্ট সিরিজ ফাউন্ড। তো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমাদের কাউকে টেস্ট সিরিজের অ্যাক্সেস দেওয়া হয়নি, কারণ এখন তো আপলোডটা কমপ্লিট হয়নি। যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো যে আওয়ার টেস্ট সিরিজ আপলোড হ্যাজ বিন কমপ্লিটেড। ঠিক আছে? তখন তোমরা আমাকে পিং করবে যে স্যার আমাকে অ্যাক্সেসটা দিন বলে, তখন আমি তোমাদের দেখবে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস দিয়ে দেবো টেস্ট সিরিজে। কারণ যতক্ষণ না আপলোড কমপ্লিট না হচ্ছে ততক্ষণ ম্যাক্সিমাম ছেলে ধরো পরীক্ষা দিতে শুরু করলো, দিয়ে বলো স্যার আমার 70টা কোশ্চেনের পর আপলোড মানে আমি আর দিতে পারছি না, আরো প্রবলেম হবে। তো ওই জন্য ওটাকে আমি হোল্ডে রেখেছি। যতক্ষণ না আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক কটা 10খানা ইন্টু 70খানা 700খানা কোশ্চেন আপলোড করা হয়ে গেছে। টেকনিক্যাল কোশ্চেন গুলো সব আপলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? নন টেকনিক্যাল পোর্শনটা বাকি আছে। নন টেকনিক্যাল পোর্শনটা অ্যাকচুয়ালি আমি ধীরে ধীরে করছি আর কি। আর ওই 2025-এর কোশ্চেন গুলো আমাকে অ্যাড করতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। একটু সময় দাও, ওই ওই কোশ্চেন গুলো আমি ঠিকঠাক করে করতে চাইছি। কারণ 2025-এর বেশ কিছু গভর্নমেন্টের স্কিম আছে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মিনিস্টারের নাম চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এরকম বেশ কিছু চেঞ্জেস আছে যেগুলো আমি তোমাদের ওই পরীক্ষার কোশ্চেন পেপারের মধ্যে ইনক্লুড করতে চাইছি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার টার্গেট আর কি, এটা না করলে হবে না। যাই হোক, তো আজকে থেকে আমরা শুরু করছি। চলো তাহলে ডিসি মেশিন। ঠিক আছে? আমাদের আজকের বিষয় হচ্ছে ডিসি মেশিন সম্বন্ধে পড়বো। খুব ভালো একটা টপিক, খুব ইজি একটা টপিক, এরকম খুবই সহজ একটা বিষয় আর কি। আমাদের যে ইলেকট্রিক্যাল মেশিন ফুল কোর্সে পড়ানো হয়, ফুল কোর্সে এলপি টেকনিশিয়ান ব্যাচে বা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ব্যাচে, তার মধ্যে আমরা এতগুলো সাবজেক্ট পড়ে থাকি। তোমাদের সিলেবাসের মধ্যে স্পেশাল মেশিনটা আমি নেই, আমি দেখলাম, বাট আমরা সবকিছুই পড়বো। ঠিক আছে? ডিসি মেশিন, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, অল্টারনেটর সব পড়বো। ঠিক আছে? কোনো সাবজেক্টকে পড়তে গেলে তার একটা সবার ফার্স্ট আমাকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে লিস্ট অফ টপিকস। লিস্ট অফ টপিকস, যে কোন টপিক গুলো পড়লে সেই সাবজেক্ট আমার কমপ্লিট হবে। ডিসি মেশিনের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে আমরা এখানে টোটাল 20খানা টপিক লিখেছি, 20খানা ফান্ডামেন্টাল টপিকস লিখেছি। যে 20খানা ফান্ডামেন্টাল টপিক পড়লে তোমার ডিসি মেশিনটা কভার হয়ে যাবে। ঠিক আছে? কি কি আছে? প্রথম কথা হচ্ছে বেসিক্স, ডিসি মেশিন কি করে ঘুরে, হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস। ঠিক আছে? কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে কি কিভাবে তৈরি করা হয়েছে, কোথায় কি মেটেরিয়াল ইউজ হয়েছে। ক্লাসিফিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে সিরিজ মেশিন, শান্ট মেশিন। আর্মেচার ওয়াইন্ডিং, কত রকমের ওয়াইন্ডিং হয়, ওয়াইন্ডিং কাকে বলে, ভোল্টেজ বিল্ড আপ কি জিনিস, আর্মেচার রিঅ্যাকশন কি জিনিস, কমিউটেশন কি জিনিস, হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, মানে ধরো ফর এক্সাম্পল লোড ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস। ঠিক আছে? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস, এইগুলো। ডিসি মোটরের ক্ষেত্রে তার প্রিন্সিপাল এবং
কনসেপ্ট অফ ব্যাক ইএমএফ কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। নেক্সট হচ্ছে টর্ক। টর্ক ইন এ ডিসি মোটর কি জিনিস, ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিড অ্যান্ড আর্মেচার কারেন্ট অফ দ্য ডিসি মোটর, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, তাহলে ওটা হয়ে গেল তোমার। এখানে প্রথমে বললাম যে টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, সরি স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট, এন ভার্সেস আইএ ক্যারেক্টারিস্টিক্স। তারপর দেখো, তারপর আমরা লিখেছি টর্ক ভার্সেস আর্মেচার কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স, টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সব আমরা প্লট করবো। স্পিড কন্ট্রোল কিভাবে করা হয় দেখবো, কি কি স্টার্টার ইউজ হয় সেগুলো দেখবো, লস কি জিনিস, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম কি জিনিস, কিভাবে ডিসি মোটরের মধ্যে দিয়ে জেনারেটরের মধ্যে দিয়ে পাওয়ার ফ্লো হচ্ছে সেটা দেখবো, এফিসিয়েন্সি টেস্ট দেখবো, ইলেকট্রিক ব্রেকিং দেখবো, 4 কোয়াড্রেন্ট অপারেশন করবো, ঠিক আছে। এর মধ্যে তোমাদের সিলেবাসে অর্ধেকের বেশি নেই, ঠিক আছে। অ্যাজ পার ইওর ইনিশিয়াল টেকনিশিয়ান সিলেবাস এইগুলো হচ্ছে তোমাদের পোর্শন, ঠিক আছে। খুব বেসিক পোর্শন গুলো তোমাদের রয়েছে, অত কিছু তোমাদের পড়ার দরকার নেই। তো আমি ওইগুলো স্কিপ করে যাবো, কারণ তোমাদের অতটা আসবে না, অতটা ডিটেলসে অতটা ডেপথ হয়তো আসবে না। বাট যেগুলো যেগুলো তোমাদের আছে, ঠিক আছে, সেগুলোকে আমি অবশ্যই ইন ডিটেলসে যতটা সম্ভব ডিসকাশন করবো, যাতে তোমাদের কনসেপ্ট বিল্ড আপটা খুব ভালো করে, ঠিক আছে। যেমন তোমাদের প্রথমে রয়েছে প্রিন্সিপালস অফ অপারেশন, ডিসি মেশিন কি করে কাজ করে, কনস্ট্রাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাশন করবো, কিভাবে কি কি দিয়ে তৈরি করা হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ডিসি মেশিন সেটা পড়বো, টাইপস অফ দ্য ডিসি মেশিন সম্বন্ধে পড়বো, ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে পড়বো, ঠিক আছে। ভোল্টেজ বিল্ড আপ, কি করে ভোল্টেজ বিল্ড আপ হয় সেগুলো দেখবো, অ্যাপ্লিকেশন কি কি আছে, কোথায় কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে ডিসি মেশিনকে সেটা দেখবো, লস এফিসিয়েন্সি এগুলো সম্বন্ধে জানবো 1 নম্বর। তারপর পড়বো হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ অপারেশন, ডিফারেন্ট টাইপস অফ স্টার্টার্স, আর্মেচার রিঅ্যাকশন, কমিউটেশন, স্পিড কন্ট্রোল মেথড, অ্যাপ্লিকেশন, ওয়াইন্ডিং, ল্যাপ আর ওয়েভ ওয়াইন্ডিং সম্বন্ধে দিয়েছে, লস এফিসিয়েন্সি, মেইনটেনেন্স সার্ভিস এন্ড রিপেয়ার, এইটা তোমাদের জন্য স্পেসিফিক, এটা আমি তোমাদের অ্যাড করে দেবো, ঠিক আছে। আমাদের বিটেক বা ডিপ্লোমা লেভেলে মেইনটেনেন্স আর এই পোর্শনটা আমরা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স টেস্টিং করে একটা পেপার আছে সেখানে আমরা করি। তো এখানে তোমাদের এখানেই এটাকে ইনক্লুড করে দিয়েছে। তো প্রথমে যদি আমি প্রিন্সিপাল অফ অপারেশন থেকে শুরু করি, ঠিক আছে, ডিসি মেশিনস, প্রিন্সিপাল অফ অপারেশন। এই প্রিন্সিপাল অফ অপারেশন বুঝতে গেলে আমাকে কিছু ফান্ডামেন্টাল পয়েন্টস জানতে হবে, ঠিক আছে, ফান্ডামেন্টাল টার্মস আমাকে চিনতে হবে। তো কি কি ফান্ডামেন্টাল টার্মস আমাদের জানতে হবে এটা একটু দেখা যাক, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। প্রথমে আমরা জানবো হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। প্রথমে এটা জানবো। সেকেন্ডলি জানবো হচ্ছে Faraday's laws of electromagnetic induction, এটা জানবো। 3 নম্বর পড়বো হচ্ছে একটা মেশিনে বা একটা সিস্টেমে কত রকম ভাবে ইএমএফ ইনডিউস হয়, মানে কত রকম ভাবে ইএমএফ জেনারেশন পসিবল, হাউ মেনি ওয়েজ, generation of EMF
EMF is possible, এটা সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, 4 নম্বর যেটা জানবো, ভেরি বেসিক, ভেরি ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে ইউনিভার্সাল বা পাওয়ার ইকুয়েশন। পাওয়ার ইকুয়েশন, that is electrical equivalent of power and mechanical equivalent of power, এইটা সম্বন্ধে আমরা দেখব। These are the 4 fundamental things প্রথমে আমরা বুঝবো, তারপরে আমরা ডিসি মেশিনের প্রিন্সিপাল অফ অপারেশনটা বুঝবো। ঠিক আছে, তো প্রথমে আমাকে বলো ভাই সকল, কার মনে আছে হোয়াট ইজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল? কে বলতে পারবে? এন্ড হোয়াট ইজ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল? কার জানা আছে? বলো, কেউ বলার চেষ্টা করো। স্যার ফিঙ্গার গুলো বলবো, মানে 3টে ফিঙ্গার আছে left hand গুলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ফিঙ্গারগুলোই বল। স্যার যে থামটা আছে সেটা ফোর্স কে, লেফট হ্যান্ডের ক্ষেত্রে যদি বলি তাহলে থামটা ফোর্স কে ডিনোট করছে, ফোর ফিঙ্গারটা। হ্যাঁ বলুন। বলো বলো বলো, শুনছি। হ্যাঁ স্যার, মিডিল ফিঙ্গারটা ম্যাগনেটিক ফ্লাক্স কে ডিনোট, মিডিল ফিঙ্গারটা কারেন্ট কে ডিনোট করছে। আর হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, অবশ্যই শোনা যাচ্ছে। বলতে থাকো ভাই সকল, বলো বলো, শোনা যাচ্ছে। বলো। আচ্ছা, ও বলার চেষ্টা করছিল, আমি অবশ্যই বলছি। দেখো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এই কোশ্চেন গুলো যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর কোশ্চেন, তোমাদেরকেও কিন্তু বলার চেষ্টা করতে হবে। তোমরা জানবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় একটা ইন্টারভিউ পার্ট আছে, ইন্টারভিউতে গিয়ে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার ক্ষমতা রাখতে হবে, তাই তো? স্যার বলবো স্যার? বলো বলো বলো, Hello, অবশ্যই sir. বলো। ইয়েস স্যার, স্যার ফ্লেমিং লেফট হ্যান্ড রুল হচ্ছে যদি হ্যাঁ। আমি মানে বৃদ্ধাঙ্গুষ্ঠী মধ্যমা তর্জনী 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে পরস্পরের সঙ্গে হ্যাঁ। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার মিডিল ফিঙ্গারটা, আমার হচ্ছে ফোর ফিঙ্গারটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ফোর ফিঙ্গার হচ্ছে স্যার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মিডিল ফিঙ্গারটা স্যার হচ্ছে কারেন্ট, আর হচ্ছে তাহলে থাম হচ্ছে ফোর্সটাকে আপনার ডিনোট করবে। আচ্ছা, এটা তুমি লেফট হ্যান্ড রুল বললে, লেফট হ্যান্ড রুল বললে তো? কোনটা বললে? লেফট হ্যান্ড রুল বললে তো? হ্যাঁ স্যার, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ঠিক আছে, তোমরা যে যেভাবে বলো, যে যেভাবে মনে রেখেছো, ঠিক আছে, বাট আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, ভালো করে দেখো। আমার দৃষ্টিভঙ্গিটা দেখো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলকে বলা হয় মোটর রুল, তাই না? মোটর রুল বলো তো? হ্যাঁ। আর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলকে বলে জেনারেটর রুল, তাই না? এটা বলে না? হ্যাঁ স্যার। একটা মোটরের ক্ষেত্রে তুমি ভাবো, তুমি কি ইনপুট দাও? ইলেকট্রিক্যাল ইনপুট স্যার। ইলেকট্রিক্যাল ইনপুট থাকে, তার মানে কারেন্ট ইনপুট দিচ্ছ, তাই তো? আর কি ইনপুট থাকে? আর আউটপুটে কি পাও? আউটপুটে মেকানিক্যাল এনার্জি ফোর্স। মেকানিক্যাল আউটপুট পাচ্ছে। এই গন্ডগোল করবি না, মেকানিক্যাল আউটপুট পাচ্ছে। মেকানিক্যাল আউটপুট মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ধরো টর্ক পাচ্ছে কিছু, ঠিক আছে?
টর্ক বা কোনো রোটেশন পাচ্ছ, কোনো বডি ঘুরছে, এটাই পাচ্ছ। শুধু এইটুকুতে হয়ে যাবে, আর কিছু দরকার পড়বে না। আর ম্যাগনেটিক ফিল্ড লাগবে, একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে ইনপুটে, একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে ইনপুটে, তাই তো? তুমি এই যে ছবিটা তুমি ড্র করেছো, এই ছবিটাকেই তুমি যদি একটু ইনপুট আর আউটপুট হিসেবে ভাগ করে দেখো, তাহলে বুঝতে পারবে। যদি আমার ইনপুটের কথা তুমি ভাবো, দুটো ইনপুট আছে, একটা ইলেকট্রিক্যাল ইনপুট বা কারেন্ট আই। আই মানে হচ্ছে মিডল ফিঙ্গার, MIDDL। আইটা করতে গেছে মিডল ফিঙ্গারের আই। আর একটা ইনপুট কি দিয়েছো? ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ডের এফ মানে হচ্ছে 4 ফিঙ্গার, ঠিক আছে? আর আউটপুটে কি পাচ্ছ? রোটেশন বা টর্ক বা রোটেশন। টর্কের টি মানে হচ্ছে থাম্ব। এবার আমি বলবো কিরকম ভাবে? বলবো এইরকম ভাবে যে এই দুটো যদি ইনপুটে থাকে, তাহলে এইটা হবে আউটপুট। কি ব্যাপার? যদি মিডল ফিঙ্গার কারেন্টের ডাইরেকশন আর 4 ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করে, তাহলে থাম্ব টর্ককে ইন্ডিকেট করবে। তুমি যে স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে দিচ্ছ, দিস ইজ অ্যাকচুয়ালি তার ইনপুট আউটপুট রিলেশনটাকে বোঝানোর চেষ্টা করছো, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা বলছো সেটা হচ্ছে তিনটে একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, বলছো না এরকম একটা কথা? তিনটে একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, মানে তিনটে একে অন্যের সঙ্গে যে ফ্লাক্স, মানে তুমি যদি ইনপুটের কথা ভাবো, ধরো এইটা হচ্ছে আমার থাম্বের ডাইরেকশন, ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমার থাম্বের ডাইরেকশন, এইটা হচ্ছে ফর এক্সাম্পল, আচ্ছা থাম্বের ডাইরেকশন যদি এটা হয়, তাহলে আমার এই দিকটা হয়ে যাবে গিয়ে 4 ফিঙ্গারের ডাইরেকশন, আর এইটা হয়ে যাবে আমার মিডল ফিঙ্গারের ডাইরেকশন, তাই তো? দেখো এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখো ভালো করে। দুটো ফ্লাক্স, একটা ফ্লাক্স এফ মিডল ফিঙ্গার মানে এফ তোমার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফ্লাক্সটা আছে, আর তোমার এখানে মিডল ফিঙ্গার মানে এখানে কারেন্ট, কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি তৈরি হয়? ফ্লাক্স তৈরি হয়। তার মানে দুটো ফ্লাক্স একে অন্যের সঙ্গে যদি 90 ডিগ্রিতে থাকে, মানে কোয়াড্রেচারে থাকে, দুটো ফ্লাক্স যদি কোয়াড্রেচারে না থাকে, ঠিক আছে, তাহলে তার জন্য কোনো ফোর্স প্রডিউস হবে না, তার জন্য কোনো ফোর্স প্রডিউস হবে না। ওই জন্য তুমি কথাটা বলছো যে মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠী আর তর্জনী তাদেরকে একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে রাখতে হবে। অ্যাকচুয়ালি এরকম ভাবে বলাটা ভালো, যদি মিডিল ফিঙ্গার আর ফোর ফিঙ্গার একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে, এবং 4 ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ড আর মিডিল ফিঙ্গার যদি কারেন্টের ডাইরেকশনকে ইন্ডিকেট করে, তার ফলে যে কন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে, ইট উইল স্টার্ট টু রোটেট, সেটা ঘুরতে শুরু করবে ইন দ্য ডাইরেকশন 90 ডিগ্রি উইথ রেসপেক্ট টু বোথ দি কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি ম্যাগনেটিক ফিল্ড, মানে কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ড বোথের রেসপেক্টে 90 ডিগ্রিতে থাকে। এই টর্কটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ। এই টর্কটাকে বলা হয় কি? ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ। এটাকে লেখা হয় টর্ক ইজ ইকুয়াল টু বি ইন্টু আই ইন্টু এল। বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আই কি? কারেন্ট থ্রু দ্য কয়েল, কারেন্ট থ্রু দ্য কয়েল। এলটা কি? লেন্থ অফ দ্য কন্ডাক্টর। লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এবার যেহেতু মাল্টিপল কন্ডাক্টর সেখানে রয়েছে, তো এখানে আমরা একটা পয়েন্ট লিখি বি আই এল ইন্টু সাইন থিটা লিখি,
কারণ দুটো কন্ডাক্টর এরকম এরকম হতে পারে যে এদের মধ্যে যে প্লেসমেন্টটা, এই আই আর এফ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা 90 ডিগ্রির পরিবর্তে যে কোনো একটা ভ্যালু থাকতে পারে, নট নেসেসারি যে সবসময় 90 ডিগ্রিতে থাকবে। যদি 90 ডিগ্রিতে না থাকে সেটা বোঝানোর জন্য আমরা এখানে লিখি বিআইএল সাইন থিটা। আর থিটা ভ্যালুটা ম্যাক্সিমাম কত হয়, মানে টপটা ম্যাক্সিমাম কখন পাওয়া যায়, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ, যেটা তোমরা এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, সিমিলারলি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটাকে যদি সেম ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করো, ভাবো তোমার কাছে একটা জেনারেটর আছে, তোমার কাছে একটা জেনারেটর আছে, তাহলে তুমি ইনপুটে কি দাও, ইনপুটে কি কি থাকে, মেকানিক্যাল এনার্জি। তাহলে প্রথম কথা একটা মেকানিক্যাল ইনপুট থাকে। শুধু মেকানিক্যাল বললে কিন্তু হবে না, আর সঙ্গে স্যার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডও লাগবে। হ্যাঁ, শুধু মেকানিক্যাল বললে হবে না, ম্যাগনেটিক ফিল্ডও লাগবে হবে। ঠিক আছে, তার ফলে কি হবে, এখানে আমি একটা ভোল্টেজ পাবো, ভোল্টেজ অর ইএমএফ, ভোল্টেজ বলার থেকে ভালো ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স একটা পাবো। এই ভোল্টেজটাকে বলা হয় মোশনাল ভোল্টেজ। এই ভোল্টেজটার একটা নাম আছে, এটা বলে মোশনাল ভোল্টেজ, মোশনাল ভোল্টেজ। কারণ কি, এই ভোল্টেজটা যে তৈরি হচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ দি ফিজিক্যাল মোশন অফ দ্য কন্ডাক্টরস, তাই না, কন্ডাক্টর তো ঘুরছে। এই মোশনাল ভোল্টেজকে লেখা হয় ই দিয়ে, ই ইজ ইকুয়াল টু ভি ইন্টু এল ইন্টু ভি। ভি হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এল হচ্ছে কি লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ভি হচ্ছে, ভিটা কি বলতো, ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, ভেলোসিটি, ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর। আচ্ছা, আমি যদি হাইলাইটারটা সরিয়ে নিই কোনো অসুবিধা হবে, বারবার আটকে যাচ্ছে, যাই হোক ঠিক আছে থাকবে, বিএলডি। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি যদি একটা ওই রকম ইনপুট আউটপুট কার্ভ হিসাবে দেখাতে চাও, তারপর ইনপুটে কি কি আছে, একদিকে ইনপুট আছে আর একদিকে আউটপুট আছে। ইনপুটে কি কি আছে, ইনপুটে আছে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি মানে টর্ক বা ফোর্স, মানে কি আছে থাম, টর্ক মানে হচ্ছে থাম। আর কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড কি দিয়ে দেখানো হচ্ছে, এফ ফর ফোর ফিঙ্গার দিয়ে। আউটপুটে কি পাচ্ছি, ইএমএফ বা ভোল্টেজ, মানে আলটিমেটলি আমি কারেন্ট, এখান থেকে কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। তাহলে এবার তুমি এটাকে এরকম ভাবে পড়ো, কিভাবে পড়বে, থাম যদি রোটেশন অথবা টর্কের ডাইরেকশনকে ইন্ডিকেট করে, ফোর ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডকে বোঝায়, তাহলে ইন দ্য ডাইরেকশন অফ মিডল ফিঙ্গার দি কারেন্ট উইল ফ্লো। ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে থাকবে, অ্যালং দ্য ডাইরেকশন অফ মিডল ফিঙ্গার থাকবে। তার মানে দিজ আর টু আর দ্য কজেস, আর এটা কি তার এফেক্ট। আমরা যে ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি, অ্যাকচুয়ালি কি মুখস্থ করে আসছি, কজ আর এফেক্ট রিলেশনশিপটা মুখস্থ করে আসছি। ঠিক আছে, কজ আর এফেক্ট রিলেশনশিপটা মুখস্থ করে আসছি। ইএমএফ মানে হচ্ছে কি, ইএমএফ আলটিমেটলি জেনারেটর ইএমএফ যে প্রডিউস হচ্ছে, যদি আমি কোনো লোড লাগাই তবে কারেন্ট ফ্লো হবে। তো ইএমএফ কে আলটিমেটলি কারেন্ট আই দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এইভাবে আমরা এটাকে মনে রাখবো। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, জেনারেটরের ইনপুটে কি কি থাকে, যদি ইনপুটে থাম ফোর্সকে ইন্ডিকেট করে, ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডকে বোঝায়, তাহলে মিডল ফিঙ্গার উইল শো দ্য ডাইরেকশন অফ কারেন্ট। ঠিক আছে, তার মানে দুটো কেসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে, the concept of motional voltage and the concept of electromagnetic torque develop, বুঝতে পারলে কি জিনিস। দেখো ভেরি বেসিক, একদম শুরু থেকে শুরু করেছি। কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্ট কি করবো বলেছি, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। 2 নম্বর হচ্ছে, আচ্ছা পেজ কম পড়ে যাচ্ছে, এত পড়াশোনা করলে পেজ তো কম পড়বেই, ওই জন্য পড়াশোনা একটু কম করতে হবে। ডুপ্লিকেট
প্লেট। কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা? প্রথম টপিকটা নিয়ে নেক্সট। মুখ বন্ধ করে থাকলে নিজেরাই ঢুকবে, আমার কি, আমি তো বসে আছি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তো ফ্যারাডে ল পড়ার আগে আমাদের জানতে হবে একজন ভদ্রলোকের নাম। তিনি হলেন ওরস্টেড। ওরস্টেড বাবু অনেকদিন আগে, আজ থেকে প্রায় 1800 দশকে একটা ফাইন্ডিং করেছিলেন। ফাইন্ডিংটা হচ্ছে এইরকম: কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হয়। কি বললেন? যদি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হয়, তাহলে তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হবে। ঠিক আছে, এটা ওরস্টেড বাবু বলে গেছেন। ফ্যারাডে বাবু কি বললেন দেখো, ফ্যারাডে বাবু বললেন যে দুখানা উনি ল দিলেন, টোটাল 3খানা ওনার ল আছে। তো ফার্স্ট ল উনি বলছেন যে এই যে ভোল্টেজ ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, বা এরকম ভাবে বলছেন যে ইএমএফ ইনডিউসড in a coil is proportional to the is proportional to flux linkage. The EMF induced in a coil depends on flux linkage. Depend. Yes. মানে কোনো একটা কয়েলে যে ফ্লাক্স বলছেন, সেকেন্ড ল বলছেন যে the magnitude of EMF, the magnitude of EMF induced, the magnitude of EMF induced is equal to the rate of change of flux linkage. ঠিক আছে, এখানে দুটো কথা আমি বলছি বারবার। দেখো, প্রথম কথা আমি বলেছি দিস ইজ ফ্লাক্স, আর এখানে আমি কি লিখলাম? ফ্লাক্স লিঙ্কেজ। আচ্ছা, ফ্লাক্স আর ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে কোনো ফারাক আছে? হ্যাঁ স্যার, ফারাক আছে স্যার। কিরকম? স্যার, ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে স্যার আপনার কন্ডাক্টরের মধ্যে দিয়ে যেটা যাবে, মানে কন্ডাক্টরের আউটসাইডে গেলে হবে না, বা কয়েলের যদি আউটসাইডে যায় সেটা ফ্লাক্স লিঙ্ক করবে না, আর যদি ওটা পুরোপুরি যায় তাহলে সেটা ফ্লাক্স লিঙ্ক। ফ্লাক্স মানে হচ্ছে, ধরো আমি একটা দুটো ম্যাগনেট দিয়েছি, বা একটা যে কোনো ম্যাগনেট দিয়েছি, ঠিক আছে, তার একটা নর্থ পোল সাউথ পোল থাকবে। তাহলে এই নর্থ পোল থেকে যতগুলো লাইন বেরোবে, ধরো এর নর্থ পোল থেকে আমার 10খানা লাইন বেরিয়েছে, the number of flux lines or the number of lines of force coming out, সেইটাকে বলা হচ্ছে ফ্লাক্স হিসাবে। ধরো 10খানা লাইন বেরিয়েছে, তাহলে এই 10খানা লাইনকে আমরা বলবো ফ্লাক্স অথবা ফাই। The number of lines of force
the number of lines of force, এটাকেই আমরা বলছি ফ্লাক্স হিসেবে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা এই লাইনগুলো তো বেরোলো ভালো কথা, স্যার যাবে কোথায়? স্যার নর্থ পোল থেকে গিয়ে সাউথ পোলে যাবে ম্যাগনেটের বাইরে, আর ম্যাগনেটের ভিতরে হচ্ছে সাউথ পোল থেকে নর্থ, আর ভিতরে সাউথ থেকে নর্থ। ম্যাগনেটের ভিতরে সাউথ পোল থেকে নর্থ পোল দিকে যায়? হ্যাঁ যায় তো, গুড। হ্যাঁ এটাকে যায় কি বলে তো জানা, এটাকে কি বলে জানা আছে? স্যার। এটাকে বলে ম্যাগনেটিক, হ্যাঁ কারেক্ট, ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন, ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন। একটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, একটাকে বলে ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন। যেটা ভেতর দিয়ে যায় ওটাকে বলে ম্যাগনেটিক লাইনস অফ ইন্ডাকশন, যেটা বাইরে দিয়ে যায় ওটাকে বলে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। ঠিক আছে, তো আমার কাছে যদি আমি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে চাইছি, ফর এক্সাম্পল ধরো আমার কাছে এখানে একটা কয়েল আমি নিয়েছি, তা সেই কয়েলের মধ্যে কোনো একটা কারেন্ট ধরো আমি আই পাঠাচ্ছি, ধরো I1 পাঠাচ্ছি, একটা কোনো কারেন্ট I1 পাঠাচ্ছি। তো I1 পাঠানোর জন্য এর মধ্যে দিয়ে ধরো ফর এক্সাম্পল টোটাল অ্যামাউন্ট অফ একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, দ্যাট টোটাল অ্যামাউন্ট অফ ফ্লাক্সে φ1। ঠিক আছে, এই φ1 এর দুটো কম্পোনেন্ট আছে, একটাকে বলা হয় φ11, একটাকে বলা হয় φ12। ঠিক আছে, এই φ11 আর φ12 টা কি জিনিস? সাপোজ ধরো তুমি এখানে একটা সেকেন্ড একটা কয়েল নিয়ে এলে, তাহলে φ11 হচ্ছে সেই ফ্লাক্সটা যেটা কেবলমাত্র নিজের সঙ্গে লিংক করে আছে, যেটা কেবলমাত্র নিজের সঙ্গে লিংক করে আছে সেইটাকে আমরা বলবো φ11। আবার এমন কিছু ফ্লাক্স থাকবে যেটা কয়েল 1 থেকে বেরোবে আর কয়েল 2 এর মধ্যে মিশবে, থাকবে, একা লাগবে, যেগুলো ঠেকবে সেগুলোকে আমরা বলবো φ12। ঠিক আছে, এই রেশিওটাকে φ11/φ1, এই রেশিওটাকে বলা হয় ψ11। এই ψ11টাই হচ্ছে আমার কাছে ফ্লাক্স লিংকেজ, এই রেশিওটাকে আমরা বলবো ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, তাহলে ফ্লাক্স আর ফ্লাক্স লিংকেজের মধ্যে একটা ফারাক আছে। ফ্লাক্স হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট কামিং আউট, আর ফ্লাক্স লিংকেজটা হচ্ছে দ্যাট ইজ দ্য রেট অফ, ফ্লাক্স লিংকেজটা হচ্ছে রেশিও, টোটাল যে ফ্লাক্সটা বেরোচ্ছে উইথ রেসপেক্ট টু কতটা সেকেন্ডারি কয়েলের সাথে বা অন্য একটা কয়েলের সাথে লিংক করছে, সেই ডেটাটা আমাকে ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা দিচ্ছে। ঠিক আছে, কারণ উনি সবসময় যে ক্যালকুলেশনটা করতে বলেছেন সেখানে সবসময় সাই নিয়ে কাজ করতে বলেছেন। সেকেন্ড ল থেকে উনি বললেন E ইজ ইকুয়াল টু d psi by dt, d psi by dt। এই সাইকে আমরা লিখতে পারি n ইনটু phi। তার মানেটা কি? যদি একটা কয়েল থাকে বা একটা টার্ন থেকে থাকে বা একটা কয়েল থেকে থাকে, একটা কয়েলের জন্য যদি phi অ্যামাউন্ট অফ ফ্লাক্স হয়ে থাকে, সেম যদি n খানা কয়েল থেকে থাকে তাহলে টোটাল কতগুলো ফ্লাক্স হবে, টোটাল কত পরিমাণ ফ্লাক্স হবে, n phi অ্যামাউন্ট অফ ফ্লাক্স হবে। n খানা যদি টার্ন থেকে থাকে, সিঙ্গেল টার্নের জন্য যদি ফ্লাক্স আইখানা ফ্লাক্স হয়ে থাকে তাহলে n খানা টার্নের জন্য n phi অ্যামাউন্ট অফ ফ্লাক্স হবে। তাহলে এখানে যদি তুমি n phi পুট করো, n ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, তার মানে n বাইরে বেরিয়ে চলে এলো d phi by dt। এইটা সেকেন্ড লতে থার্ড বাবু বলে গেছে। এইটাকে কাউন্টারঅ্যাক্ট করেছেন লেঞ্জেস ল দিয়ে। লেঞ্জ বলেছেন একটা বক্তব্য, লেঞ্জ বললেন যে এটা ইকুয়াল হবে, লেঞ্জ বললেন যে এটা ইকুয়াল হবে, বাট এইটা ইকুয়াল এর পাশাপাশি অপোজিটও হবে, মানে নেগেটিভের সেন্সটা হবে। ঠিক আছে, মানে যেদিক বরাবর ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব সেই ভোল্টেজের রেসপেক্টে ইনডিউসড ভোল্টেজটা তার উল্টো দিকে থাকবে। কিরকম ব্যাপার? মানে এইখানে যে কারেন্ট ফ্লো এর জন্য ধরো আমি এখানে কোনো না কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেছি ফর সে V1 এর জন্য, V1টাকে আটকানোর জন্য V1 এর উল্টো দিকে এইখানে আমার একটা ভোল্টেজ ইনডিউসড হবে, দ্যাট ইজ মাই E1। তো
এই যে E1টা, এই V1টাকে অপোজ করছে, ডাইরেক্ট অপোজিশন, মানে V1 এর ডাইরেকশন আর E1 এর ডাইরেকশন একে অপরের উল্টো দিকে। ওই জন্য এখানে একটা নেগেটিভ সাইন এখানে ইনডিউস করা হয়েছে, ঠিক আছে? এই এফেক্ট অপোজেস দ্য কজ, এই স্টেটমেন্টটা উনি দিয়েছে। যেমন তোমার বাবার সঙ্গে তোমার সবসময় যুদ্ধ হয়, তোমার যখন ছেলে বা মেয়ে হবে দেখবে তোমার সঙ্গে তার যুদ্ধ হবে, বিকজ এফেক্ট অলওয়েজ অপোজেস দ্য কজ, ঠিক আছে? যার জন্য তুমি পৃথিবীতে এসছো তার সঙ্গে তোমার ঝগড়া হবেই, তুমি আটকাতে পারবে না, ঠিক আছে? এইটা লেঞ্জ বাবু বলে গেছে, এটা কেউ আটকাতে পারবে। এর লজিকটা কি, এর লজিকটা ভালো করে বুঝবে, ঠিক আছে? এর একটা ফান্ডামেন্টাল লজিক আছে। ফান্ডামেন্টাল লজিকটা হচ্ছে এইটা, খুব ভালো করে শুনবে কি বলতে চাইছে। যে কোনো কয়েল ইজ আলটিমেটলি এন ইন্ডাক্টর, ঠিক আছে? মানে আমি যদি এরকম ভাবে একটা কয়েলকে দেখাই, এটাকে কি বলে বলতো? ইট ইজ এ সিঙ্গেল টার্ন কয়েল, তাই না? সিঙ্গেল টার্ন কয়েল বলে না, সিঙ্গেল টার্ন কয়েল, ঠিক আছে? এই সিঙ্গেল টার্ন কয়েলের মানে অনেকগুলো সিঙ্গেল টার্ন কয়েল যদি থাকে, এরকম ভাবে যদি অনেকগুলো সিঙ্গেল টার্ন কয়েল আমাদের থাকে, সেগুলোকে আমরা মাল্টি টার্ন কয়েল বা শুধু কয়েলও বলতে পারি। সেগুলোকে আমরা মাল্টি টার্ন কয়েল অথবা শুধু কয়েলও বলতে পারি। এইরকম মাল্টিপল কয়েলকে যদি আমরা একসাথে সিরিজে কানেকশন করি তাহলে কি পাই? স্যার ওয়াইন্ডিং পাবো। এরকম মাল্টিপল কয়েলকে যদি আমরা একে অন্যের সঙ্গে সিরিজে কানেকশন করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে ওয়াইন্ডিং। ধরো এরকম ভাবে সিরিজে কানেকশন করলাম, দিস ইজ ফর্ম দ্যাট ওয়াইন্ডিং, ঠিক আছে? তাহলে সিঙ্গেল টার্ন কয়েল থেকে তৈরি হচ্ছে কয়েল বা মাল্টি টার্ন কয়েল। এটাকে শুধু কয়েলও বলতে পারি অথবা মাল্টি টার্ন কয়েলও বলতে পারি, মাল্টি টার্ন কয়েলও বলতে পারি। আর মাল্টি টার্ন কয়েল গুলোকে একসাথে জোড়া লাগিয়ে আমি তৈরি করছি ওয়াইন্ডিং। তার মানে এগুলো আলটিমেটলি কি? এগুলো আলটিমেটলি হচ্ছে একটা ইন্ডাক্টর। আলটিমেটলি দিস অল আর ইন্ডাক্টরস। এবার ইন্ডাক্টরের জন্য একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা আমাকে মনে রাখতে হবে। স্যার বলেছে ওই জন্য মনে রাখছি। স্টেটমেন্টটা কি? ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। জাস্ট এইটুকু লাইন আমার মনে রাখতে হবে। ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। এই একটা স্টেটমেন্ট আমাকে মনে রাখতে হবে। ইন্ডাক্টর কি করে? ইট ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। এই একটা স্টেটমেন্ট। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে, ধরো এমনি তুমি কোন একটা আনচার্জ ইন্ডাক্টর তোমার কাছে রেখেছো, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে দোকান থেকে কিনে রেখেছো, এর মধ্যে কোনো সাপ্লাই দেওয়া হয়নি, তার মানে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? যদি কোনো সাপ্লাই না দিই কারেন্টের পরিমাণ কত? 0, তাই তো? এবার তুমি যখনই ফর এক্সাম্পল এখানে তুমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলে, ফর এক্সাম্পল কিছু একটা সোর্স তুমি লাগালে, এখানে ভোল্টেজ সাপ্লাই দিলে, তাহলে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? এর মধ্যে দিয়ে একটা কারেন্টের ফ্লো আসবে, কিছু একটা কারেন্ট ফ্লো হবে। ফর এক্সাম্পল ধরে নাও I1 কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে ছিল 0 কারেন্ট, তারপর হঠাৎ করে হয়ে গেল I1 কারেন্ট। কারেন্টের চেঞ্জ হলো কিনা? হ্যাঁ স্যার হলো। তাহলে উইল দ্য ইন্ডাক্টর অ্যালাউ দিস টু হ্যাপেন? ইন্ডাক্টর কি সেটাকে অ্যালাউ করবে? না, ইন্ডাক্টর সেটাকে অ্যালাউ করবে না। গুড। যদি অ্যালাউ সে না করে তাহলে সে এই সোর্সকে বলবে, বাবা তুমি আমাকে কারেন্ট আর দিও না, আমি আর নিতে পারবো না। তুমি তোমার বাবাকে বলছো যে তুমি আমাকে আর বলো না, আমি এটা করতে পারবো না, ঠিক আছে? কিন্তু সোর্সের নেচারটা কি? সোর্স ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। মানে তোমার বাড়িতে যে 240 ভোল্টের সাপ্লাইটা আসছে সেটা সবসময় ফিক্সড আছে। সোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট। সোর্সকে কখনো তুমি তোমার শর্ত অনুযায়ী চালাতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। সোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট। সোর্স হাত তুলে দেবে, বলবে বাবা আমি এখানকার রাজা, তুমি আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না, মানে আমি তোমার কারেন্ট কমাতে পারবো না। ফিজিক্যাল ডাইমেনশনে আমি তোমার কারেন্ট কমাতে পারবো না, তোমার মধ্যে দিয়ে যে কারেন্ট I1টা যাচ্ছে সেটা কমানোর ক্ষমতা আমার নেই। তাহলে কারেন্ট যদি কমাতে সে না পারে তাহলে কারেন্টটা মিনিমাইজ করার উপায় কি আছে? কারেন্টটা যদি কমাতে না পারে তাহলে কারেন্টটা মিনিমাইজ করার একটাই উপায় আছে। এখানে যদি V ভোল্টেজ থেকে থাকে,
সেম একটা ভি ভোল্টেজ যদি আমি এখানে নিয়ে আসতে পারি, তৈরি করতে পারি, সেম ভ্যালুর একটা ভোল্টেজ যদি আমি এখানে তৈরি করতে পারি, তাহলে কি হবে, এর মধ্যে কারেন্টের ফ্লোটা জিরো হয়ে যাবে। ধরো আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি ফর এক্সাম্পল 10 ভোল্টের, ঠিক আছে। এবার এখানে একটা লোড লাগিয়েছি ফর এক্সাম্পল 2 ওহম এর, ঠিক আছে। এবার আমি চাইছি যে এইখান দিয়ে একটা কারেন্ট ফ্লো যে হচ্ছে, এই কারেন্ট ফ্লোটা আমি জিরো করতে, আই ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার করতে চাইছি। তাহলে আই ইকুয়াল টু যদি আমাকে 0 অ্যাম্পিয়ার করতে হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমাকে এখান দিয়ে 10 ভোল্ট ইনডিউস করাতে হবে, মানে আমাকে 10 ভোল্ট রাখতে হবে, তবে না এর মধ্যে কারেন্ট জিরো হবে। ধরো এ আর বি দুটো পয়েন্ট আছে, এ আর বি এর মধ্যে কারেন্ট ফ্লো জিরো হওয়ার অর্থটা কি? দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম আছে। দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম না থাকে তাহলে কারেন্টের ফ্লো হওয়া পসিবল নয়। তার মানে যত ভোল্টেজ এইদিকে আছে তত ভোল্টেজ এই পোলারিটিতে আসতে হচ্ছে, তবে গিয়ে কারেন্টের ফ্লোটাকে বাধা দেওয়া সম্ভব হচ্ছে, কারেন্টের ফ্লোটাকে জিরো করা সম্ভব হচ্ছে। ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, মানে ও যখন 0 অ্যাম্পিয়ার হয়েছিল ও চাইবে 0 অ্যাম্পিয়ার ধরে রাখতে, তুমি যখনই ওর মধ্যে দিয়ে I1 পুশ করতে চাইবে ও বলবে না আমি 0 অ্যাম্পিয়ার নিয়ে যাব। তাহলে 0 অ্যাম্পিয়ার নিয়ে যাওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে এইখানে কারেন্টের ফ্লোটাকে বন্ধ করে দেওয়া। সেটা কি করে করছে? বাই ইনডিউসিং দ্য সেম ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ আছে তার সেম পোলারিটি, তার সেম ম্যাগনিটিউডের বাট উল্টো পোলারিটি একটা ভোল্টেজ তৈরি করা, যাতে করে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হয়ে যায়, ঠিক আছে। এই ভোল্টেজটাকে বলা হয় ইনডিউসড ভোল্টেজ। এই ভোল্টেজটাকে ডিসি মোটরের ক্ষেত্রে বলা হয় ব্যাক ইএমএফ। এই সেম ভোল্টেজটাকে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে বলি ব্যাক ইএমএফ, একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে বলি ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ তুমি ভালো করে ভেবে দেখো, আমাদের যে আর্মেচারটা ছিল, আর্মেচারের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? কি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। আর্মেচার কি? আর্মেচার তো আলটিমেটলি একটা কয়েল। এই কয়েলের আলটিমেট রিপ্রেজেন্টেশনটা কি? একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স। এইটাকে আমি ইকুইভ্যালেন্টলি কি দেখতে পারি? একটা রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ সোর্স হিসেবে দেখাতে পারি। বলতে পারছি আমি কি বলতে চাইছি? দেখো, এই রেজিস্ট্যান্সটা খুব যদি মিনিমাল হয়ে যায় আমি এটাকে জিরো ধরে নিতে পারি, তার মানে এখানে আলটিমেটলি কি আছে? শুধু একটা ভোল্টেজ সোর্স আছে। মানে পুরো ইন্ডাক্টরটাকে আমি জাস্ট একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেখাতে পারি উইথ নেগলিজিবল রেজিস্ট্যান্স। যে ভোল্টেজ সোর্সটা তার সাপ্লাই ভোল্টেজের ঠিক অপোজিট পোলারিটিতে আছে। সাপ্লাই ভোল্টেজ যদি এদিকে প্লাস মাইনাস হয়ে থাকে তাহলে এরও ইটা এদিকে, প্লাসটা এদিকে, মাইনাস এদিকে থাকে। এই সেম ইনডিউসড ভোল্টেজকে ট্রান্সফরমারের ক্ষেত্রে বলা হয় ইনডিউসড ভোল্টেজ, ডিসি মোটরের ক্ষেত্রে বলা হয় ব্যাক ইএমএফ, ঠিক আছে। ব্যাক ইএমএফ, ব্যাক মোটর লিখে দিয়েছি নাকি? ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ। বলতে পারছি? এই জন্য বলা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ নট 21 ডিফারেন্ট সাবজেক্টস, ইট ইজ অনলি ওয়ান সাবজেক্ট, দ্যাট ইজ সার্কিট থিওরি। আমরা সার্কিট থিওরিতে এর পরে যখন ইন্ডাক্টর পড়বো, আমি এই কনসেপ্টটা যেহেতু ডিসকাস করে দিচ্ছি আগে থেকে, তাহলে ওখানে পড়ার দরকার পড়লো না। দিস ইজ দি মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট, আমাকে বুঝতে হবে এটা কি জিনিস। আমি কি বললাম যে ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। তো কারেন্টের চেঞ্জটা অ্যালাউ করবে না, বন্ধ করবে। কি করে করবে? যদি জিরো কারেন্ট থাকে, I1 কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা জিরো করার উপায়টা কি? ইনডিউস এ ভোল্টেজ ইন দ্য অপোজিট পোলারিটি অফ দ্য সাপ্লাই ভোল্টেজ। এই ভোল্টেজটাকেই আমরা এখানে ডিসাইডিটি দিয়ে লিখেছি, আর যার পোলারিটিটাকে নেগেটিভ ইন্ডিকেট করেছি লেনজেস ল থেকে। দেখো তো বোঝাতে পারলাম কিনা? দিস ইজ দ্য থার্ড ল। এই জন্য ইট উইল নেভার হ্যাপেন যে তোমার সঙ্গে তোমার বাবার বক্তব্য মিলবে, বা তোমার সঙ্গে তোমার পরবর্তীকালে তোমার পরের জেনারেশন ছেলের বক্তব্য মিলবে, ঠিক আছে। কারণ এফেক্ট অপোজেস দ্য কজ, দিস ইজ দি নেচার। এটা হচ্ছে নেচারের ল। এটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ল নয়, কিন্তু এফেক্ট অপোজেস দ্য কজ এটা কোনো ইলেকট্রিক্যালের ল নয়, এটা হচ্ছে একটা নেচারস ল, ঠিক আছে। সবসময় এফেক্ট তার কজকে বাধা দেয়, যে কারণে হয়েছে সেটাকে আটকাবে, ঠিক আছে। এটা প্রত্যেক
প্রত্যেক মানে সোর্সের প্রত্যেক জেনারেশনের রুল এটা। এইটাকেই আমরা মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ, ডিসি জেনারেটরের ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ, ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ, তোমার সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ, ঠিক আছে, বলে দেয়। এই সেম জিনিসটা এই ইন্ডাক্টরের ইনডিউসড ভোল্টেজ which is ultimately trying to reduce the current through zero, যেটা আলটিমেটলি চেষ্টা করছে এর মধ্যে দিয়ে কারেন্টটা যদি জিরো হয়ে যায়। এবং তুমি যদি এই ইন্ডাক্টরের চার্জিং আর ডিসচার্জিং কে ফলো করো তাহলে তুমি দেখতে পারবে ইয়েস ইট ইজ হ্যাপেনিং, ঠিক আছে, ইয়েস ইট ইজ হ্যাপেনিং, এটা আমরা চেক করে দেখতে পারি। সো এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। আশা করি বুঝতে পারলে কি বললাম। থার্ড পয়েন্ট হচ্ছে হাউ মেনি ওয়েজ জেনারেশন অফ ইএমএফ ইজ পসিবল। দুটো ভাবে, একটাকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, একটাকে বলা হয় ডায়নামিক্যালি ইনডিউসড ইএমএফ। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর এক্সাম্পল হচ্ছে ট্রান্সফরমার। এবার ট্রান্সফরমারের মধ্যে কিন্তু কোনো মুভেবল পার্ট নেই, তাই না? তাই তো না স্যার, ম্যাগনেটিক ফিল্ড তো স্যার। হ্যাঁ বলো। স্যার মিউচুয়াল ফ্লাক্সের কারণে তো। বলো বলো বলো, বল, শোনো, শুনছি তো, বলো বলো বলো, কি বলছো বলো। মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে ট্রান্সফরমারের মধ্যে ইএমএফ। মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে। আচ্ছা, ধরো তুমি এখানে সাপ্লাই দিয়েছো কিছু একটা, তাহলে এই যে সাপ্লাইটা দিয়েছো এটার ফলে কি হচ্ছে? ধরো তুমি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে এখানে তুমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলে, প্লাস মাইনাস অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাই দিলে, তাহলে কি হবে? এক মুহূর্তে এটা নর্থ পোল তৈরি হবে, এটা সাউথ পোল তৈরি হবে, তার পর মুহূর্তে এটা চেঞ্জ হয়ে গিয়ে সাউথ পোল, এটা নর্থ পোল তৈরি হবে। মানে আমার আঙুলের দিকে তাকাও, হাতের দিকে, আমার থাম্বটা যদি নর্থের ডাইরেকশনকে ইন্ডিকেট করে তাহলে সেকেন্ডে 50 বার ও একবার উপরের দিকে থাকবে, একবার নিচের দিকে থাকবে, একবার উপরের দিকে থাকবে, একবার নিচের দিকে থাকবে, একবার উপরের, একবার নিচে, একবার উপরে, একবার নিচে। মানে there is a continuous pulsation of north poles and south poles। মানে কোনো একটা কন্ডিশনে এই কয়েলের জন্য নর্থ পোলের ডাইরেকশন যদি এদিকে নর্থ এদিকে সাউথ হয়, এদিকে নর্থ আর এদিকে যদি সাউথ হয়ে থাকে, তাহলে একবার এটা এদিকে রয়েছে, তার ঠিক পর মুহূর্তে এটা উল্টো হয়ে যাবে, এদিকে নর্থ পোল চলে আসবে, এদিকে সাউথ পোল চলে আসবে। তার মানে একটা পালসেটিং পোল তৈরি হবে, পালসেটিং। এই যে পালসেটিং ফিগারটা তৈরি হয়েছে, এই পালসেটিং ফিগারটা তৈরি হওয়ার জন্য একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু ঘটে না। কি বলতো? তার একবার বলুন স্যার। এই যে পালসেটিং নেচারটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, এই কন্টিনিউয়াস চেঞ্জের জন্য একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু ঘটে না। ট্রান্সফরমারটা হঠাৎ করে ঘুরতে শুরু করে না কেন? হিসাব মতো অল্টারনেটিং ফ্লাক্স আছে, উচিত ছিল ঘোরা, ঠিক যেইভাবে ইন্ডাকশন মোটর ঘোরে। স্যার ট্রান্সফরমারের ক্ষেত্রে তো কন্ডাক্টরটা ওখানে তো ফিক্সড করা আছে, আর ফ্লাক্সের চেঞ্জের দরুন স্যার ওইখানেই তো ফ্লাক্সটা তৈরি হচ্ছে। ফ্যারাডে বলেছে যদি ধরো আমি একটা ইন্ডাকশন মোটর নিয়েছি, ইন্ডাকশন মোটরে এটা হচ্ছে রোটর, এই রোটরের মধ্যে তুমি বার প্লেস করেছো, তাই না? এটাই তো করেছো, এরকম ভাবে তো তুমি রোটরটা তৈরি করে থাকো। এখানেও তো সেই কন্ডাক্টর রয়েছে যেগুলোকে শর্ট সার্কিট করা আছে। এখানেও তো তুমি যে সাপ্লাইটা দিচ্ছ প্রাইমারিতে, এটাও তো 3 ফেজ সাপ্লাই দিচ্ছ। এই 3 ফেজ সাপ্লাইটার জন্য তো এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানেও তো ঠিক সেম জিনিস তৈরি হচ্ছে। এখানে একটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, পালসেটিং ইন নেচার, নট রোটেটিং, পালসেটিং। পালসেটিং এর মানে হচ্ছে কি,
আপ ডাউন হচ্ছে। রোটেটিং মানে হচ্ছে নির্দিষ্ট গতিতে ঘুরতে শুরু করছে। স্যার ওখানে তো স্যার দুটো ফ্ল্যাট তৈরি হয় বলে সেখানে রিলেটিভ মোশন তৈরি হয় বলে রোটেট করে স্যার। হ্যাঁ, সেটা তো এখানে তো সেম হওয়ার কথা ছিল না, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এখানে যখন এই যে আর্মেচারটা রয়েছে যেটা, ঠিক আছে, এই আর্মেচারটা যেটা রয়েছে, আর্মেচারটা তো ঘুরতে শুরু করে দিচ্ছে। তাহলে এখানে আমার বক্তব্য হচ্ছে সাপ্লাইটা দেওয়ার পর আর্মেচারটা ঘুরছে না কেন, মানে এই বডি ইটসেলফ ঘুরছে না কেন? বডিটা তো ঘোরা উচিত। স্যার ওখানে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ওটা শর্ট সার্কিট করা হ্যাঁ। আছে। আর শর্ট সার্কিট করা আছে, তাহলে তো আরো ভালোভাবে ঘোরা উচিত। শর্ট সার্কিট করা আছে তো। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে তো কোনো মুভেবল তো পার্ট নেই সেকেন্ডারি। Sir, primary or secondary winding a transformer resistance infinite. Electrically connected. কিন্তু আমি সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এটা পালসেটিং নেচার থাকে তাহলে তো হিসাব মতো এই পুরো বডিটা ঘোরা উচিত। এইখানেও তো সেম হচ্ছে, দেখো ব্যাপারটা বুঝতে পারছো? দেখো এখানেও তো তুমি 3 ফেজ সাপ্লাই দিচ্ছ। 3 ফেজ সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ রোটেটিং। এবং সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য ভেতরে যে আর্মেচারটা রয়েছে, আর্মেচারটা ঘুরতে শুরু করে দিচ্ছে। হিসাব মতো তো এখানেও ঘোরা উচিত ছিল, কারণ এখানেও তো তুমি 3 ফেজ সাপ্লাই দিচ্ছ। আমি 3 ফেজ ট্রান্সফরমার ইউজ করে যদি করি তাহলে তো 3 ফেজ সাপ্লাই এখানে যাবে তো। আমি এটা সিঙ্গেল ফেজ দিয়ে দেখিয়েছি, ধরো 3 ফেজ সাপ্লাই যদি আমি দিই তাহলে তো হিসাব মতো ট্রান্সফরমারটা ঘোরা উচিত। কি বলতে আর চাইছি ওরে কি ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে তার জন্য? না না, সেরকম ব্যাপার। এবার দেখো, বুঝো আমি কি বলতে চাইছি। আমি ধরো এইরকম ভাবে একটা টুকরো করলাম কোডটাকে টুকরো করে দিয়ে এইখানে একটা ছোট্ট ম্যাগনেট বসিয়ে দিলাম, ছোট্ট একটা ম্যাগনেট এখানে বসিয়ে দিলাম। এটা একটু বড় করে করি, হ্যাঁ। মাঝখানটা কেটে দিলাম, কেটে দিয়ে এই যে ম্যাগনেটটা আছে আমি এখানে টুকরো করে দিলাম খালি জাস্ট। এবার এবার ঘুরবে? ঘুরবে ঘুরবে। স্যার ঘুরবে? কি বলো? এটাই তো এনার্জি মিটার। এই যে পয়েন্টার লাগা, এটাই তো ওয়াট মিটার। তোমরা পিএমএমসি মিটার ইউজ করো না? মুভিং কয়েল, সরি পিএমএমসি বলছি, মুভিং কয়েল মিটার ইউজ করো না? ইলেকট্রোডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল মিটার। ট্রান্সফরমারের এই কোডটা কেটে দাও, তাহলেই তো এটা মুভিং কয়েল টাইপ মিটার হয়ে যাবে। দিয়ে এখানে একটা তুমি পয়েন্টার লাগিয়ে দাও, তাহলেই তো তুমি মাপতে পারবে। এই পয়েন্টারটা ঘুরছে কেন? এই পয়েন্টারটা ঘুরছে কেন? তার কারণ হচ্ছে এইখানে যে কোডটা রয়েছে এই কোডটাই তো ঘুরতে শুরু করে দিচ্ছে। এই কোডটা যদি না ঘুরে, কোডটা যদি মুভেবল না হয় তাহলে তো পয়েন্টারটা ঘুরবে না। পয়েন্টারটা ঘোরার সুযোগ পাচ্ছে কারণ কোডটা ঘুরছে। কোডটা এই কারণে ঘুরছে, তার কারণ হচ্ছে দুজনের মাঝখানে এয়ার গ্যাপ আছে। এইখানেও দেখো একটা এয়ার গ্যাপ আছে। এইখানে প্রাইমারি আর সেকেন্ডারির মাঝখানে কোনো ফিজিক্যাল এয়ার গ্যাপ নেই, মানে রোটেশন করার কোনো অপশন নেই। পুরো জিনিসটা একটা স্ট্যাকিং করা আছে, একে অন্যের ঘাড়ের উপর চাপানো আছে। এটা কি ঘুরতে চাইছে না? হ্যাঁ ঘুরতে চাইছে। ঘুরতে চাইছে বলেই ওদের মধ্যে একটা হামিং হয়, যেটাকে বলে ম্যাগনেটোস্ট্রিকশন। তুমি সামনে গেলে একটা সাউন্ড শুনতে পাবে। ও খালি সুযোগ খুঁজছে ওটাকে ভেঙে বেরোনোর জন্য। কি বলতে চাইছি বুঝতে পারছো? এইখানে ওরা যে সিঙ্গেল সিঙ্গেল পাতিগুলো জোড়া লাগিয়ে এক একটা ট্রান্সফরমার তৈরি করে, ট্রান্সফরমার গুলো কি হয়, ই সেট এল সেট এর মতো করা হয়। ধরো তুমি একটা ইআই কনস্ট্রাকশন করেছো, ধরো ইআই কনস্ট্রাকশন এরকম একটা করেছো, ঠিক আছে।
যদি ইআই কনস্ট্রাকশন এরকম একটা করে থাকো তাহলে কি হবে, কন্ডাক্টরের মধ্যে এই এই মাঝখানে একটা তোমার জয়েন্ট লাগিয়েছো, তখন তো এটা কন্টিনিউয়াস হচ্ছে না, মানে এখানে পারফেক্টলি কন্টিনিউয়াস তো তুমি কখনো করতে পারবে না, সেখানে সবসময় তো কি হচ্ছে, কিছু না কিছু জয়েন্টিং তো থাকছে। কি বলতে চাইছি বুঝতে পারছো? ওই জন্য ওদের মধ্যে ভাইব্রেশনটা খুব চূড়ান্ত পরিমাণে থাকে। তোমরা দেখবে একটা সাউন্ড শুনতে পাবে, হিসিং, মানে একটা কন্টিনিউয়াস ট্রান্সফরমারের সামনে গেলে একটা সাউন্ড শুনতে পাবে। দ্যাট ইজ ডিউ টু ম্যাগনেটোস্ট্রিকশন। ম্যাগনেটোস্ট্রিকশনটা অ্যাকচুয়ালি কি করছে, চেষ্টা করছে এটাকে মুভ করার, আর কি ছাড়িয়ে দেওয়ার। কন্টিনিউয়াস স্ট্রেস এর উপর পড়ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু একটা এয়ার গ্যাপ প্রেজেন্ট আছে, ওই জন্য নিচের যে কন্ডাক্টরটা রয়েছে বা নিচের যে আর্মেচারটা রয়েছে সে ঘোরার জন্য একটা সুযোগ পাচ্ছে, একটা ফ্রি পাথ পাচ্ছে। তুমি কোনোভাবে আর্মেচারের সঙ্গে স্টেটরটাকে লাগিয়ে দাও, কোনো ফিজিক্যাল অবজেক্ট দিয়ে আর্মেচারের সঙ্গে রোটরটাকে আটকে দাও, তাহলে আর ঘুরবে? আর্মেচারটাকে যদি স্টেটরের সঙ্গে আটকে দেওয়া হয় তাহলে সেটা ঘুরবে? ফিজিক্যালি যদি কোনোভাবে কি করে দেওয়া হয়, চাবি লাগিয়ে দেওয়া হয়, কোনোদিন ঘুরবে না, ঠিক আছে? তার মানে আমার বলার বক্তব্য একটাই, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে যেখানে ফ্লাক্সটা অল্টারনেটিং, তার জন্য অপোজিট প্রান্তে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। নিজের এখানে তো ভোল্টেজ তৈরি হচ্ছেই, অন্য প্রান্তে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। সাপোজ ইট ইজ E1, এখানে তৈরি হচ্ছে E2। মানে ফ্লাক্স যদি অল্টারনেটিং হয় তার ফলে কি হয়ে যাচ্ছে, ফিল্ড অল্টারনেটিং হয়ে যাচ্ছে। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে কি হয় দেখো, দুটো অপশন আছে। ধরো আমি একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি নর্থ পোল সাউথ পোল, এই নর্থ পোল সাউথ পোলের মাঝখানে আমি চাইলাম কি, নর্থ পোল সাউথ পোলের মাঝখানে আমি চাইলাম কি কন্ডাক্টরটাকে মুভ করাতে পারবো? কন্ডাক্টরটাকে রোটেট করাতে পারবো তো? বল ভাই সকল, পারবো স্যার। কন্ডাক্টরটাকে রোটেট করাতে পারবো, হ্যাঁ স্যার। তারপরে ভোল্টেজ তৈরি হবে। দিস ইজ মাই ডিসি জেনারেটর। এখানে কি হচ্ছে ভালো করে দেখো, ভালো করে বুঝবে। কন্ডাক্টর রোটেটিং, ফ্লাক্স ইজ স্টেশনারি। ফ্লাক্স একদিক থেকে একদিকেই যাচ্ছে, কিন্তু এখানে ফ্লাক্স ইজ অল্টারনেটিং, কন্ডাক্টর স্টেশনারি। কন্ডাক্টর এক জায়গায় আছে, কন্ডাক্টর কিন্তু ঘুরছে না, ভালো করে বুঝবে। এবার উল্টোটা ভাবো, একটা এসি জেনারেটরের কথা ভাবো, একটা এসি জেনারেটরের কথা ভাবো, ঠিক আছে? তুমি ভেতরে একটা আর্মেচার রেখেছো, এখানে একটা ডিসি ফিল্ড সাপ্লাই দিয়েছো, তুমি এক্সাইটেশন দিয়েছো, আর এটাকে ফিজিক্যালি ঘোরাচ্ছ। তাহলে কন্ডাক্টরটা কি হয়েছে, রোটেটিং। এই কন্ডাক্টর রোটেটিং। হ্যাঁ স্যার, কন্ডাক্টর রোটেটিং। এখানে যে ফিল্ডটা তৈরি হচ্ছে, ফিল্ডে কিন্তু কি হচ্ছে, বা ফ্লাক্সটা কি হচ্ছে? স্ট্যাটিক স্যার। ফ্লাক্স কোথায় স্ট্যাটিক? স্যার ফ্লাক্সটাকেও তো রোটেটিং। ফ্লাক্স ইজ অলসো রোটেটিং, তাই না? এই কন্ডাক্টরটা ঘোরার ফলে এর চারিদিকে কি হবে, এখানে তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার এখানে অল্টারনেটরের টার্মিনালে তুমি পাবে ভোল্টেজ, ঠিক আছে? হয়ে যাচ্ছে? কি বলতে চাইছি দেখো ভালো করে। তাহলে ভেতরে যে রোটর কন্ডাক্টর গুলো রইলো সেটাকে তুমি রোটেট করালে, রোটেটিং ফ্লাক্স তৈরি হলো, তার ফলে তুমি কন্ডাক্টরটাকে মানে স্টেটর থেকে সাপ্লাই পেয়ে গেলে, ঠিক আছে? তাহলে এখানে দুটো জায়গাতেই দেখো তোমার রোটেশন অবজার্ভ করা যাচ্ছে, মোশন অবজার্ভ করা যাচ্ছে, ঠিক আছে? একটা ক্ষেত্রে কন্ডাক্টর রোটেটিং, এর ক্ষেত্রে ফ্লাক্স রোটেটিং এবং কন্ডাক্টর রোটেটিং। আচ্ছা, তুমি এখানে এইভাবে বলতে পারো, যদি আমি স্টেটরটাকে কনসিডার করি, স্টেটর ইজ স্ট্যাটিক। তুমি যদি স্টেটর কন্ডাক্টরের কথা বলো, ঠিক আছে? ইফ ইউ কনসিডার স্টেটর কন্ডাক্টর, আমি রোটর কন্ডাক্টর হিসেবে লিখছি এটাকে, ঠিক আছে? রোটর কন্ডাক্টর ইজ রোটেটিং, মুভ করছে, ঘুরছে, ঘোরাতে হচ্ছে, ঠিক আছে?
স্টেটর কন্ডাক্টর ইজ ফিক্সড। ফিক্সড। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ কথার অর্থই হচ্ছে যেখানে মুভেবল পার্ট থাকে, যেখানে মুভেবল পার্ট থাকে। এখানে কন্ডিশন হচ্ছে এইটাই যে একবার কন্ডাক্টর রোটেটিং, ফ্লাক্স স্টেশনারি, এখানে কন্ডাক্টর ফিক্সড, মানে স্টেটর কন্ডাক্টরটা ফিক্সড আর ফ্লাক্সটা রোটেটিং, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, কন্ডাক্টর স্টেশনারি, ফ্লাক্স ইজ অল্টারনেটিং নট রোটেটিং, মানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বারবার, ডাইরেকশন চেঞ্জ করছে, অল্টার করতে পারবে। So these are the three ways we can generate voltages. This is my AC generator বা alternator, this is my DC generator, and this is my transformer. স্যার ওই এসি জেনারেটরটা একটু বলবেন একটুখানি, ওই কিভাবে ইএমএফটা তৈরি হলো? কিভাবে ইএমএফ তৈরি হয় বলো? আমার এখানে কন্ডাক্টর আছে, আর্মেচার কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, একটা প্রাইম মুভার রয়েছে, আর এখানে আমি একটা ম্যাগনেট তৈরি করেছি। এখানে বেসিক্যালি কি তৈরি করা হচ্ছে, একটা ম্যাগনেট তৈরি করা আছে, একটা ম্যাগনেট তৈরি করা হচ্ছে। এই ম্যাগনেটটাতে, ম্যাগনেটের কয়েলের সাপ্লাইটা আমি একটা এক্সাইটার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এই ম্যাগনেটটাকে তুমি যখন ঘোরাচ্ছ, নর্থ পোল সাউথ পোল, তুমি যখন এটাকে ঘোরাচ্ছ, তাহলে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তুমি এর ভেতরে কি রেখেছো অ্যাকচুয়ালি, এরকম ম্যাগনেট রেখেছো, নর্থ পোল সাউথ পোল তৈরি করেছো, এখানে একটা ওয়াইন্ডিং চাপিয়েছো। এই ওয়াইন্ডিংটাকে তুমি সাপ্লাই দিচ্ছ, প্লাস মাইনাস, এই এক্সটার্নাল সাপ্লাই, এক্সাইটার বলা হয় যেটাকে, এক্সাইটার, ঠিক আছে। যে এই ম্যাগনেটিকটা, যে ম্যাগনেটটা রয়েছে সেটাকে তুমি ঘোরাচ্ছ। ওই জন্য এইখানে আর্মেচারের রোটরের কন্ডাক্টরটাকে আমি রোটেটিং দেখিয়েছি, রোটর কন্ডাক্টরটাকে রোটরিং, ঠিক আছে, বাট এখানে যেটাকে ফিক্স ধরা হয় সেটা হচ্ছে স্টেটর কন্ডাক্টরটাকে মেনলি ধরা হয় ফিক্সড সাইড। এইটা হচ্ছে এদের কন্ডিশন, মানে এখানে স্টেটর কন্ডাক্টরটাকে প্রাইমারি হিসেবে ধরা হয়, মানে প্রিলিমিনারি হিসেবে ধরা হয়, আর এটা যেহেতু রোটরের কন্ডাক্টরটা ফিল্ডই তৈরি করছে, এটা ফিল্ডেরই পার্ট হিসেবে ধরা হয়। বোথ আর রোটেটিং, মানে ফিল্ড, দুটোই ফিল্ড ক্রিয়েট করার কাজে আসছে। So these are the three basic points. স্যার 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে পাওয়ার ইকুয়েশন। স্যার বলছি ওই যেটা এসি জেনারেটরের কথা বলছেন স্যার, হ্যাঁ হ্যাঁ, এসি জেনারেটরের ক্ষেত্রে আপনার কন্ডাক্টরটা তো ফিক্সড হচ্ছে না, কন্ডাক্টর ফিক্সড হচ্ছে, আর এটা যেটা ফ্লাক্সটা হচ্ছে, ফ্লাক্সটা রোটেটিং হচ্ছে। রোটরের কন্ডাক্টরটা কি ফিক্সড আছে? না, রোটরের কন্ডাক্টরটা ফিক্সড হচ্ছে না, কিন্তু তাহলে যেটা স্টেটরে আছে, স্টেটরের কন্ডাক্টরটা তো স্টেটর ফিক্সড ফিক্স আছে, আমি তো ওই জন্য বললাম, দেখো লিখেছি রোটর কন্ডাক্টর রোটেটিং, স্টেটর কন্ডাক্টর ইজ ফিক্সড। রোটর কন্ডাক্টর তো তোমাকে ঘোরাতে হবে, তুমি এখানে যে ম্যাগনেটটা তৈরি করেছো বসিয়ে রাখলে তো আর ভোল্টেজ তৈরি হবে না। না, ম্যাগনেটটাকে ঘুরতে হবে। রোটরটা তো ঘোরাতে হবেই, তবেই তো হ্যাঁ, অল্টারনেটিভ। রোটরটাকে তোমাকে রোটেটিং করতেই হবে, নাহলে তো হবে না। আর রোটরে যদি কন্ডাক্টর না থাকে তুমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে কি করে? হ্যাঁ, অন্যভাবে হতে পারে, তুমি একটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়েও করতে পারো। তুমি এখানে ইলেকট্রোম্যাগনেট না বানিয়ে একটা পার্মানেন্ট ম্যাগনেট নিলে সেখানেও করা যেতে পারে, এটা একটা অপশন হতে পারে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পাওয়ার ইকুয়েশন। দেখো একটা ইকুয়েশন আছে, ইউনিভার্সাল মেশিন ইকুয়েশন বলা হয়, সেটা হচ্ছে পাওয়ার P ইজ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু ইবি ইনটু আইবি অথবা ইজি ইনটু আইবি। এই দিকে দেখো রয়েছে সব মেকানিক্যাল কোয়ান্টিটি, মানে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ পাওয়ার, পাওয়ার, ঠিক আছে। আর এই দিকে দেখো সব কি আছে, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ পাওয়ার, ঠিক আছে। এই টাওটাকে কি বলে? টর্ক। টর্ক মানে কি? টর্কের ডেফিনিশন কে জানে? ফোর্স আন্ডার রোটেশন, ফোর্স আন্ডার রোটেশন, ঠিক আছে। কোন মুভিং বডি, কোন বডি যখন ধরো ঘুরছে, ঘুরন্ত অবস্থায় তার মধ্যে যে ফোর্স অ্যাপ্লাইড হয় সেটাকে বলে টর্ক, ফোর্স আন্ডার রোটেশন। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড, যেটাকে বলা হয় 2π/ns। এই ns টা হচ্ছে স্পিড ইন আরপিএস,
স্পিড ইন আরপিএস। আর এটাকে আমরা লিখি এন দিয়ে, এন ইজ ইকুয়াল টু 120/p। হ্যাঁ, ক্যাপিটাল এন বাই 60। এটা হচ্ছে এনএস টা হচ্ছে তোমার, এনএস লিখবো না, শুধু এন লিখি, এনএস লিখতে আবার অন্য জিনিস বলে স্যার ওটা রোটেশন পার মিনিট হবে আর এটা রোটেশন পার সেকেন্ড। এটা হবে স্পিড ইন আরপিএম। টু বাই ক্যাপিটাল এন বাই 60। টিবি হচ্ছে ব্যাক ইএমএফ, আই হচ্ছে আর্মেচার কারেন্ট, আশা করি জানা আছে। ব্যাক ইএমএফ আর আই হচ্ছে আর্মেচার কারেন্ট। এই ইকুয়েশনটা হচ্ছে আমরা একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, যার বাঁ দিক আর ডান দিক তুমি খেয়াল করে দেখো, একদিকে মেকানিক্যাল কম্পোনেন্টস রয়েছে এনার্জির, আর একদিকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে এনার্জি। এটা হচ্ছে সেই ফান্ডামেন্টাল ইকুয়েশন যার উপর ভিত্তি করে সমস্ত মেশিন চলছে, ঠিক আছে। এর উপর ভিত্তি করেই তুমি বার করতে পারো যে কত মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট পাওয়ার দরকার রয়েছে এবং তার জন্য কত ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট পাওয়ার আমাকে দিতে হবে সাপ্লাই, কত টর্ক এবং কত স্পিডের জন্য কত কিলোওয়াট রেটিং হতে হবে মোটরটা, সেটা আমরা বার করতে পারছি এই বেসিক ফর্মুলাটা থেকে। These are called as basic fundamental equations. তাহলে এটা হয়ে গেল চারটে ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সব জায়গায় দেখছো না একটা করে ম্যাগনেটিক ফিল্ড আছে, আছে তো প্রত্যেকটা মেশিনে? বলো, প্রত্যেকটা মেশিনে একটা করে ম্যাগনেটিক ফিল্ড দেখলে না? এই যে ম্যাগনেটিক ফিল্ড, তুমি এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড দেখলে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেখলে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বলি এদিক থেকে এদিকে আলটিমেটলি ভোল্টেজ তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে চুজ করতে করা হয়, ওয়াই ম্যাগনেটিক ফিল্ড? কোশ্চেনটা হচ্ছে ইন ডিজাইনিং ইলেকট্রিক্যাল মেশিনস why magnetic field is chosen? Why not electric field? আমরা ইলেকট্রিক ফিল্ডকে চুজ কেন করছি না? যে কোনো মেশিনে আমরা সবসময় ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এনার্জি ট্রান্সফরমেশনের কাজটা করছি, ইলেকট্রিক ফিল্ডকে কেন চুজ করছি না? That is my question. বলতে পারবেন? The answer is energy density. Energy density. Energy density মানে হচ্ছে কত ছোট জায়গার মধ্যে কত বেশি এনার্জি প্যাক করা যায়। একটা ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি ইজ ফার গ্রেটার দ্যান দ্যাট অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এটা তোমরাও বুঝতে পারবে কিভাবে কোন একটা মেটেরিয়ালের মধ্যে কতটা ম্যাগনেটিক ফিল্ড জমা করা যাবে, সেটা কে ডিসাইড করে? একটা গ্লাসের মধ্যে কতটা জল ধরবে সেটা কে ডিসাইড করে? গ্লাসের আয়তন। ঠিক আছে, একটা ইন্ডাক্টর কতটা ম্যাগনেটিক ফিল্ডকে স্টোর করতে পারবে সেটা কার উপর ডিপেন্ড করে? পারমিয়াবিলিটির উপর। কারেক্ট, মিউ, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ 0 ইনটু মিউ আর। আর ইলেকট্রিক ফিল্ড, একটা ক্যাপাসিটরের মধ্যে কতটা ইলেকট্রিক ফিল্ড জমা হবে সেটা কে ডিসাইড করে? পারমিটিভিটি স্যার। পারমিটিভিটি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ, যেটা বলছি। That is equal to epsilon 0 and to epsilon r. জেনারেলি সবকটা কেসে মিউ আর এর ভ্যালুটা 1 হয় আর এপসাইলন আর এর ভ্যালুটা 1 হয়। তার মানে মিউ আলটিমেটলি ডিপেন্ডস আপন মিউ 0 and epsilon ultimately depends upon epsilon naught.
মিউ জিরোর ভ্যালুটা কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, তাই তো, হেনরি পার মিটার। এপসাইলন জিরো ভ্যালুটা কত? 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ফ্যারাড পার মিটার। দুটোর মধ্যে বড় কে ম্যাগনিটিউডের দিক থেকে? স্যার মিউটা বড় স্যার, -7 আছে আর -11 আছে। মিউ জিরো ইজ গ্রেটার দেন এপসাইলন জিরো। তার মানে সেম সাইজের মেশিন তৈরি করতে ম্যাগনেটিক ফিল্ড যত বেশি পরিমাণ স্টোর করা পসিবল হবে একটা ছোট জায়গায়, সেম রেটিং এর একটা মেশিন যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে তৈরি করতে হয় তাহলে কি হবে? তার অনেক বেশি জায়গা লাগবে। মানে ভালো করে বলো কি বললাম ব্যাপারটা। যেহেতু মিউ জিরো বড়, তার মানে ছোট জায়গায় অনেক বেশি এনার্জি প্যাক করা যাবে। এপসাইলন জিরো যেহেতু মানে এপসাইলন জিরো যেহেতু সাইজে অনেকটা ছোট, তাহলে কি হবে? সেম সাইজকে লোড করতে অনেক বড় সাইজ দরকার পড়বে। মানে আলটিমেটলি আবার ট্রান্সফরমারের সাইজ বড় হয়ে যাবে, ডিসি জেনারেটরের সাইজ বড় হয়ে যাবে, ইলেকট্রিক্যাল অন্যান্য সমস্ত জেনারেটরের সাইজ বড় হয়ে যাবে। সেম মেশিন গুলোকে ম্যাগনেটিক ফিল্ডে ইউজ করলে তার সাইজ রিডাকশন করা যাবে, ইলেকট্রিক ফিল্ড ইউজ করলে তার থেকে বেশি সাইজ ডেভেলপ হয়ে যাবে। That is the reason why energy density or packing of energies যেহেতু অনেক বেশি থাকে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, ওই জন্য আমরা এনার্জি কনভার্সনের জন্য মিডিলে আমরা সবসময় ম্যাগনেটিক এনার্জি ইউজ করছি। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এইখানে আমার যে মেকানিক্যাল ইনপুটটা দিলে, তারপরে ভোল্টেজ দিয়ে এটাকে ম্যাগনেট তৈরি করলে, ঠিক আছে, আলটিমেটলি ম্যাগনেটটা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে ভোল্টেজ তৈরি হলো। তার মানে এই মেকানিক্যাল যে ইনপুটটা ছিল, সেই ইনপুটটাকে প্রথমে ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করা হলো, তারপর সেটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হলো। এই ক্ষেত্রে কি হচ্ছে, মেকানিক্যাল এনার্জি যেটা থাকছে, এর ক্ষেত্রে কি হচ্ছে, দাঁড়াও দেখা গেল, মেকানিক্যাল এনার্জি যেটা থাকছে সেটাকে প্রথমে ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করা হচ্ছে, তারপর সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে। তুমি সর্বত্র দেখো এই জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা এনার্জিকে সবার আগে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে অথবা ভাইসি ভার্সা করা হচ্ছে। এখানে যেমন কি হচ্ছে, প্রথমে ইলেকট্রিক্যাল এনার্জি ছিল, সেটাকে আমি এখানে ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করলাম, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো। কি বলতে চাইছি বুঝতে পারছো? এনার্জি কনভার্সনের মিডল প্রসেসে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এই এনার্জিটাকে ধরে রাখছে। এটা হলো ব্যাপার। আজকে এই পর্যন্তই থাকবে, পরের ক্লাসে সবকিছু পড়াবো। বুঝতে পারলে কি বললাম? এখনো পর্যন্ত ডিসি মেশিনের অপারেশনের কিছু বলিনি, এখনো পর্যন্ত ডিসি মেশিনের অপারেশন সম্বন্ধে কিচ্ছু বলিনি। আমি জাস্ট ফাউন্ডেশন তৈরি করছি, বাড়ির ভিত। বুঝতে পারলে? বাড়ির ভিত যদি ঠিক থাকে তাহলে তার উপর অনেক বড় বড় বাড়ি তৈরি করা যায়, কি তাই তো? বুঝতে পারলে কি বললাম? এই পর্যন্ত তোমাদের থাকবে, পরের দিন কনস্ট্রাকশন সব করা হবে। আশা করি বুঝতে পেরেছো। এক থেকে 11, 1 থেকে 10। স্যার ডিসি মেশিন শুরু করলো কিন্তু অপারেশনটাই করলো না, যা, তাই তো? অপারেশনটা করলাম না তো, কি বলো? অনেকে তো পালিয়েওছে, কি বলছে ভুলভাল।
তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আশা করি বুঝতে পারলে কি বক্তব্য আমার ছিল। কারো কোনো Thank you, sir. কোশ্চেন? হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা? দেখো, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। এইটা ছিল আমাদের ফান্ডামেন্টাল ক্লাস, ঠিক আছে? এইটাটা জানা থাকলে তবে আমি বুঝবো যে ডিসি মেশিন কি করে চলে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অপারেশন। পরের দিন হবে। স্যার ওই পাওয়ার সিস্টেমের ওই ক্লাসটা একটু লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দেবে। পাওয়ার সিস্টেম, ওই পাওয়ার সিস্টেমের মধ্যে যেটা আপলোড করেছেন ওই সেল ব্যাটারি আর সম্ভবত ইউজিসি কেবিল করিয়েছিল ওইটা একটু। দিয়ে দিচ্ছি। আজকে যেটা হলো, এখন যেটা হলো সেটা কনসেন্ট্রেট করো, ওটা তোমরা পাবে, আমরা নিয়ে যাবো কোথায়।